আমি আমি একটা জিনিস জানতে চাইছি, পলিটিশিয়ানরা 2026-এ বাংলায় একটা জিনিস অন্তত দেখিয়ে দিল যে মোরালিটি বা এ বাবা পাশের বাড়ি কি বলবে, আমাদের পাড়ায় যদি একটা সময় পুলিশের গাড়ি দাঁড়াতো, কোনো বাড়িতে যদি জল খাওয়ার জন্য পুলিশ ঢুকতো, তখন পাঁচ কান হতো যে বাবা পুলিশ এসছে। তারপরে একটা পয়েন্টে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, মানে ওই লজ্জাটাই চলে গেল, ইডি সিবিআই খুব নর্মাল হয়ে গেল। তারপর এখন দেখলাম যে এত এত তাড়াতাড়ি দিদিকে ছেড়ে দেবো, মানে কয়েক মিনিটের মধ্যে, যারা বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ছিলেন, কয়েক মিনিটের মধ্যে তারা অন্য দলে চলে যাচ্ছে। মানে আমি বলছি মোরালিটির কি আদৌ কোনো আর জায়গা পলিটিক্সে আছে? বললাম এই দলে তো সেই ব্যাপারটা নেই যে আমি একটা দর্শনকে নিয়ে তৃণমূল কংগ্রেস করছি, আমি একটা মুখের দিকে তাকালেও কি তাদের লজ্জা লাগবে না? আমি এটাই বুঝতে পারছি না। আমি ধরুন আমার বিষয়টা পার্সোনাল, আমি প্রায় 39 বছর রাজনীতি করেছি, আমি একসময় লেখালেখিও করতাম। আমার এই রাজনীতি, এই যে একজন রাজনীতি করা মানেই বিরোধী কোনো নেতার বিরুদ্ধে আমাকে বিলো দ্য বেল্ট আক্রমণ করতে হবে, কুৎসা করতে হবে, এই রাজনীতি আমি খাপ খাই না। এই অবস্থায় যখন মানুষ আমাকে আর দায়িত্বে রাখেনি, একটা জনপ্রতিনিধিও রাখেনি, তখন এটা আমার পার্সোনাল সিদ্ধান্ত যে আমি লেখালেখি বা এগুলোর মধ্যে থাকবো, আমি নয় আর রাজনীতি নাই করলাম। কিন্তু আমার খারাপ লেগেছে, আমি রোজই দেখছি, যখন দেখছি যে দিদির পাশে যারা ছিলেন, একেবারে ক্লোজ যারা ছিলেন, এমএলএ এমপি, তারা যখন চলে যাচ্ছে, এটা আমাকেও ভাবাচ্ছে তাহলে হলোটা কি কি কারণে তারা চলে যাচ্ছে। মানে তারা তো থাকতেই পারতো, একটা এমএলএ হিসেবে থেকে যেতে পারতো 5 বছর, কেউ তো তার এমএলএ শিপ নিত না। এমপি, হ্যাঁ, এমপিও তাই থেকে যেতে পারতো, চলে যাচ্ছে। তাদের কি, আপনার কি মনে হয়, তাদের কি কোনো ভয় কাজ করছে? না, আমার মনে হয় সব জায়গায় পিঠ বাঁচানো, না, সব জায়গায় যে ভয় কাজ করবে তা নয়। মানে আমি বলছি সায়নী ঘোষের তো মানে রাজনীতি জীবন খুব খুব বেশি নয়, কিন্তু একটা পপুলারিটি সায়নী ঘোষ পেয়েছিল, এমপি হয়েছে। সায়নী ঘোষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আর থাকছে না। না, আমি তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় এত বছর, মালাদি, সুদীপটা সবাই চলে গেল। কেন গেল আমি বলতে পারবো না, তবে আমি নিজে এটা খুব ভাবছি যে কেন গেল। তাহলে কি দিদির সাথে সেই আন্তরিক জায়গায় কেউ ছিল না? আমি শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাকের জন্য খুব বড়ভাবে দায়ী, এটা কি সত্যি? আইপ্যাকের মতো করেছে, প্রথম দিকে ঠিকঠাক ছিল, তারপরে তারপরে তো আইপ্যাক ছিল না, আইপ্যাকের একটা শাখা, একটা আইপ্যাক মানে ছিল, মানে প্রশান্ত কিশোর তো চলে গিয়েছিলেন, তারপর প্রতীক জৈন তো ছিল, এটা ছিল। এটা বিভিন্নজন বিভিন্ন রকম বলে এখন ছেড়ে তো চলে যাচ্ছে। আইপ্যাক তো একটা প্রফেশনাল সংস্থা, সেই সব সংস্থার সাপোর্ট এখন পলিটিক্যাল দল সবাই নেয় না তা না, এটা বিজেপিও নিয়েছে বা সবই নেয়, সেটা অসুবিধা কি। কিন্তু তার সাথে দিদিকে ছেড়ে চলে যাওয়া, এই ব্যাপারটা তো কোনো মানে থাকে না, তাই না? অভিষেকের উপর রাখ, দিদিকে ছেড়ে চলে যাচ্ছি, তাহলে এর সাথে কথা হয়েছে না? এরপরে আমার সাথে কারণ আমি কার কথা কোনো রকমভাবে চাই না, আমি এর থেকে দূরে থাকতে চাই সম্পূর্ণভাবে, যে কোনো রাজনীতি। মানে সেটা কি পিঠ বাঁচিয়ে পালিয়ে যাওয়া? আমি সেটা বোঝার চেষ্টা করছি। আমি যদি জিততাম, আমি যদি এমএলএ হতাম, তাহলে তো আমার এলাকার জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকতো জনপ্রতিনিধি হিসেবে, তখন আমাকে তো থাকতেই হতো। আচ্ছা, হাইপোথেটিক্যালি আমার লাস্ট কোয়েশ্চেন, যদি ধরুন আপনি জাঙ্গিপাড়া থেকে জিতলেন, বিধায়ক হলেন, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে থাকতেন, না আপনি ঋতব্রতর দিকে চলে যেতেন? না, আমি ওইসব তাড়াহুড়ো করতাম না, কারণ আমি তো আগে একটা এমএলএ, আমি একটা জনপ্রতিনিধি, ভালো করে বুঝবেন। মানুষ জিতেছে, আমাকে 5 বছরের জন্য জিতিয়েছে, আমাকে তার কাজ আমাকে করতে হবে। তো সেখানে যে নতুন সরকার এসছে, সেই সরকারকে তো মানুষ ভোট দিয়ে নিয়ে এসছে, অবশ্যই করে সেই সরকারের যে ভালো কাজ বা ডেভেলপমেন্ট, আমার সেই সরকারের সাথে যোগাযোগ রাখতেই হতো, কারণ তার মাধ্যমেই আমার কাছে ডেভেলপমেন্ট পৌঁছতে হতো। সেই সৌজন্য তার রাজনীতি আমি চিরকাল করেছি বা আগামী দিনেও হয়তো সেটা করতাম। কিন্তু এই যে এখন যা ঘটছে, এইগুলোর মধ্যে হয়তো আমি ওখানেও আলাদা করেই সেপারেট থাকার চেষ্টা করতাম। এগুলো ঠিক আমার মনে হয় না যে এত তাড়াহুড়ো করে যে ঘটনাগুলো ঘটছে তারা কেন ঘটাচ্ছে, এটার সাথেও আমি খাপ খাই।
খাই না, সবার তো একটা নিজস্বতা থাকবে, তাই না? এটা গোটা বাংলা চমকে গেছে যে এভাবেও মানে পাল্টে যাওয়া আমি যায়। বিরোধী দলের একটা এমএলএ, আমার তো আমি যখন মন্ত্রী ছিলাম, আমার বিজেপির অনেক এমএলএ বা আজকে তারা অনেকে মন্ত্রী হয়েছে, আমি নাম বলছি না, তারাও তো আমার দপ্তরে, আমার বিধানসভায় আমার দপ্তরে আসতো, তাদের বিভিন্ন কাজ যেগুলো বলতো আমি সেগুলো হেল্প করার চেষ্টা করতাম। এটা তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তার মধ্যে কি চলা যেত না? নিশ্চয়ই যেত। কিন্তু কেন এরকম তাড়াহুড়ো করছে সেটাও আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। ভেবে দেখতে হবে যে এটা গবেষণার বিষয় যে একটা রাজনৈতিক পিএইচডি হতে পারে যে এত মানে এত তাড়াতাড়ি কি করে এই চেঞ্জেসটা হলো। একটা দলের কিন্তু 2,61,00,000 ভোট আছে, ঠিক, এবং 1000 কোটি টাকার উপরে ফান্ড আছে, হ্যাঁ, 2.5 একটা কোটির প্রতীক উপরে আছে ভোট। হ্যাঁ, সেইখানে এত তাড়াহুড়ো কেন করছে তারাই বলতে পারবে। তবে আমার মনে হয় আমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই জায়গা থেকে সরে যাওয়া। এই নোংরামির মধ্যে থাকবেন না একেবারে, আমি একেবারেই এটার মধ্যে থাকতে চাই না। এমনি তো থাকবো, তো কিছু তো করতে হবে। আশেপাশে চারপাশের মধ্যে থাকবেন নিশ্চয়ই, এবং টেলিভিশনেও দেখা হবে। অনেক ধন্যবাদ। স্নেহাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন আজকের এই বাংলার প্রাইম টাইমে ময়ূখ রঞ্জন ঘোষের সাথে। স্নেহাশিস চক্রবর্তীর এই যে কথোপকথন, এই পডকাস্ট, এটা যদি আপনার ভালো লাগে এটা শেয়ার করুন, এবং তার পাশাপাশি কমেন্ট করে ময়ূখকে ট্যাগ করে জানান কোন কোন প্রশ্ন স্নেহাশিস দাকে করলে ভালো হতো। হয়তো পরে আরেকটা কোনো সাক্ষাৎকারে সে প্রশ্নগুলো নিয়ে আবার ফিরবো। আপাতত তারা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।